Hello students, welcome to ChemDoubt family, a place for your chemistry problem যেখানে তোমাদের কেমিস্ট্রি রিগার্ডিং সব রকম ডাউট ক্লিয়ার করা হবে। আজকের ক্লাসে উচ্চ মাধ্যমিকের WBT এর কোশ্চেন পেপার পার্ট বাই পার্ট সলভ করা হবে। চলো শুরু করা যাক। আজ WBT এ মডেল কোশ্চেন পেপার 1 এর পার্ট এর যে রিমেনিং পার্টটুকু ফিজিক্যাল আর ইনঅর্গানিক পার্টটুকু বাকি ছিল সেটা করা হবে। দেখো কোশ্চেন নাম্বার 1 এর কি বলেছে, আদর্শ দ্রবণ ও অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। দেখো আদর্শ দ্রবণ কাকে বলে আমরা জানি, যে সকল দ্রবণ কি সকল উষ্ণতা ও গাঢ়ত্বে কি রাউল্টের সূত্র মেনে চলে তাদের আদর্শ দ্রবণ বলে, যারা সেটা চলে না সেটাকে অনাদর্শ দ্রবণ বলে। আবার আদর্শ দ্রবণগুলো কি হয়, ওদের মধ্যেকার একই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল এবং ভিন্ন অণুগুলোর আকর্ষণ বল কি হয়, সমান হয়। কিন্তু অনাদর্শ দ্রবণে একই অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল আর ভিন্ন অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু আলাদা হয়। ঠিক আবার কি আদর্শ দ্রবণগুলোতে যেহেতু যে দ্রাবকের কি হয়, আকার আয়তন একই হওয়ার জন্য কি হয়, ডেল্টা ভি মিক্সিং ইকুয়ালস টু 0 হয়। আর অনাদর্শ দ্রবণে কি ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়ালস টু 0। যেহেতু এদের মধ্যেকার আন্তরাণবিক আকর্ষণ বলও সেম থাকে, তাহলে ডেল্টা এইচ সলিউশন ইকুয়ালস টু 0 হয়। কিন্তু অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা এইচ সলিউশন নট ইকুয়ালস টু 0। তারপর দেখো প্রশ্নটা কি বলেছে, যে আকৃতিগত বা বর্ণাত্মক অনুঘটক বলতে কি বোঝো। আকৃতিগত বা বর্ণাত্মক অনুঘটক তাদেরই বলা হয় যে সকল অনুঘটক তাদের কি আকার বা আকৃতির উপরে নির্ভর করে, তাদের আকৃতিগত বা বর্ণাত্মক অনুঘটক বলে। ঠিক এই আকৃতিগত অনুঘটকের একটা উদাহরণ হলো জিওলাইট। ঠিক তারপরে দেখো কি বলেছে, অথবা কোশ্চেনটা বলেছে যে অধিশোষণ একটা তাপদায়ী ঘটনা। এইটা কিন্তু আমরা এই মডেল কোশ্চেন পেপারের MCQতেও সলভ করেছিলাম। যে দেখো অধিশোষণ তো একটা কি স্পন্টেনিয়াস প্রসেস, তাহলে কি ডেল্টা জি ইকুয়ালস টু নেগেটিভ। আবার কি অধিশোষণে কি হয়, অধিশোষক তলের মধ্যে কি হয়, অধিশোষিত হয়ে যায়, তাহলে কি হয়, ওদের ডিগ্রিজ অফ ফ্রিডম বা ওদের যে স্বাতন্ত্র্যটা সেটা কি হয়, কিছুটা কমে যায়, বা ওদের র্যান্ডমনেস বা বিশৃঙ্খলতাটা কিছু কমে যায়, সেই জন্য কি ডেল্টা এসটাও নেগেটিভ হবে। আবার আমরা জানি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। যেহেতু ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা জি প্লাস টি ডেল্টা এস, এবং ডেল্টা জি পার্টটা আমরা কি দেখলাম অধিশোষণের জন্য নেগেটিভ, আবার ডেল্টা এস পার্টটাও নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ পার্টের যোগফল কি হবে, একটা নেগেটিভ পার্টই হবে। সুতরাং ডেল্টা এইচ ইকুয়ালস টু নেগেটিভ, তার মানে কি এটা একটা তাপদায়ী ঘটনা বা তাপদায়ী বিক্রিয়া। তার মানে কি আমাদের যে অধিশোষণটা কি একটা তাপদায়ী ঘটনা, প্রমাণ হয়ে গেল। ঠিক এবার দেখো সি এর 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে অম্ল শক্তির ক্রম লেখো, N2O5 N2O4 N2O3 থেকে NO। দেখো এগুলো সব কি নাইট্রোজেনের অক্সাইড। দেখো বাম দিক থেকে যত ডান দিকে যাচ্ছি ওদের কি হয়, জারণ ক্ষমতা বা ওদের যে জারণ সংখ্যা +5 থেকে +4 থেকে +3 থেকে +2 হয়ে যাচ্ছে। আর আমরা জানি এই অক্সাইডগুলোর যত জারণ সংখ্যা বাড়ে তত তার কি হয়, অ্যাসিডিক স্ট্রেংথ বা অম্ল শক্তি বাড়ে। তাহলে সবচেয়ে বেশি অম্ল শক্তি কার হবে, N2O5 দেন N2O4 দেন N2O3 দেন NO। ঠিক এবার কি বলেছে, যে ভারী জলের সাথে PCl5 এর বিক্রিয়া, ভারী জলের সাথে PCl5 এর বিক্রিয়া নর্মাল জলের সাথে যেরকমভাবে হয় সেই রকমভাবেই হবে। দেখো কি তৈরি করে, প্রথমে POCl3 + 2DCl, এই POCl3 আবার জলের সাথে মানে D2ওর সাথে বিক্রিয়া করে কি করে দেয়, D3PO4 + 3DCl। এবার তাহলে ওভারঅল রিয়াকশনটা কি হয়ে যাবে, আমি যদি যোগ করে দিই তাহলে PCl5 + 4D2O মিলে D3PO4 + 5DCl তৈরি হয়। ঠিক এরপরে কি বলেছে, ডি নম্বর কোশ্চেনটা, সন্ধিগত মৌলগুলো পাই কমপ্লেক্স গঠন করতে সক্ষম কেন। দেখো সন্ধিগত মৌলগুলোর মধ্যে কি আছে, আমরা জানি সন্ধিগত মৌল কাদের বলা হয়, যাদের কি ভূমিস্তর বা যে কোনো উদ্দীপিত স্তরে কি থাকে, অসম্পূর্ণ ডি অরবিটাল থাকে। তার মানে অসম্পূর্ণ ডি অরবিটাল থাকে মানে কি ফাঁকা ডি কক্ষক রয়েছে। এই ফাঁকা ডি কক্ষকে কি করতে পারে, ওরা কারোর থেকে পাই ইলেকট্রন, যার কাছে লোকালাইজড বা ডিলোকালাইজড পাই ইলেকট্রন আছে, ধরো ইথিলিন বা কার্বন মনোক্সাইড বা এই ধরনের যে যৌগগুলো রয়েছে তাদের সাথে কি করতে পারে, ও কিন্তু পাই কমপ্লেক্স তৈরি করতে পারে। ঠিক তারপরে কি বলেছে, দেখো এটা একটা আমাদের IUPAC নাম লিখতে বলেছে, ক্রোমিয়াম NH3 দেখো এটা কি আমাদের, দেখো এটা অ্যামিন আর এটা কি ইথিলিন ডায়ামিন, তাহলে ওটাকে শর্টকাটে EN বলা হয়। তাহলে কি আমাদের দেখো কটা অ্যামিন আছে, টেট্রা অ্যামিন, তারপরে ইথিলিন ডায়ামিন, তারপরে কি ক্রোমিয়াম, তারপরে কি
3, কারণ কি এর জারণ সংখ্যা 3, কারণ কি, কারণ এটা দেখো এই আমাদের কোঅর্ডিনেশন পার্টটার বাইরে, আমাদের কমপ্লেক্স পার্টটার বাইরে দেখো কি রয়েছে, Cl3, তার মানে এটা ভাঙলে কি হবে, 3টে Cl মাইনাস বেরোবে, আর এই যে এটা কি জটিল একটা 3টে মানে জটিল ক্যাটায়ন বেরোবে, যার উপরে কি 3 প্লাস হবে, ঠিক। তাহলে ওর জারণ সংখ্যা কি হয়ে যাবে, এক্স ধরে নিলাম ক্রোমিয়ামের, আর মানে অ্যামোনিয়া তো একটা প্রসম, তাহলে 0 × 4, ইথিলিন ডায়ামিনও প্রসম লিগ্যান্ড, তাহলে কি হবে 0 × 1 = +3, তার মানে x = +3, তাহলে কি আমাদের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হয়ে গেল, +3। সুতরাং আমাদের নামটা কি হবে, ক্রোমিয়াম 3 ক্লোরাইড, ঠিক। তারপরে কি জিজ্ঞেস করেছে দেখো, তারপরে বলেছে যে আমাদের ফ্রেঙ্কেল ত্রুটি বলতে কি বোঝো। সাধারণত ফ্রেঙ্কেল ত্রুটি কাকে বলবো, ধরো যে ত্রুটিতে আমাদের কি হয়, কোনো একটা আয়নীয় কেলাসে সাধারণত ক্যাটায়ন, কারণ কি আমরা জানি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে সাধারণত ক্যাটায়নের সাইজই ছোট হয়, সাধারণত ক্যাটায়ন তার নিজস্ব জায়গা পরিত্যাগ করে ওই মানে ধরো ওই যে আমাদের যে আণবিক সজ্জাটা রয়েছে বা পারমাণবিক সজ্জাটা রয়েছে বা আয়নিক সজ্জাটা রয়েছে, সেই তাদের নির্দিষ্ট অবস্থান ছেড়ে ও তার ইন্টারস্টিশিয়াল স্পেস বা আন্তঃস্থানিক অবস্থানে যদি গিয়ে চলে যায়, তাহলে যে ত্রুটিটা সৃষ্টি হয় তাকে কি বলে, ফ্রেঙ্কেল ত্রুটি, ঠিক। ফ্রেঙ্কেল ত্রুটি বোঝা গেল। তারপরে দেখো কি বলেছে, 2 নম্বরে একটা অঙ্ক আছে, 2 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, অ্যালুমিনিয়ামের কেলাস একটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতির হয়, এই অ্যালুমিনিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ 125 পিকোমিটার হয়। দেখো পৃষ্ঠকেন্দ্রিক বলে দিয়েছে, তার মানে কি z = 4, ঠিক। তার মানে কি একক কোষে কণার সংখ্যা কত, পৃষ্ঠকেন্দ্রিকের জন্য 4। এবার এটা যদি আমাদের দেহকেন্দ্রিক হতো তার জন্য 2 হতো, আর যদি সরল হতো তার জন্য 1 হতো, ঠিক। আর দেখো কি বলে দিয়েছে, ওর ব্যাসার্ধ, কণার ব্যাসার্ধ 125 পিকোমিটার। তাহলে আমরা জানি আমাদের 3টে সম্পর্ক ছিল কণার ব্যাসার্ধর সাথে কি, কিনারার দৈর্ঘ্য, আমাদের একক কোষের কিনারার দৈর্ঘ্যের সাথে কণার ব্যাসার্ধের। দেখো এটা কি ছিল, আমাদের যদি পৃষ্ঠকেন্দ্রিক হয় তাহলে a = 2√2r, ঠিক। a = 2√2r। যদি এটা দেহকেন্দ্রিক হতো তাহলে কি হতো, a = 4r/√3, ঠিক। আর এটা যদি নর্মাল মানে সিম্পল কিউবিক হতো, সরল হতো, তাহলে কি হতো, তাহলে হতো a = 2r, ঠিক। তাহলে মনে রাখতে হবে, তাহলে এটা যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক তাহলে a = 2√2r। তাহলে আমাকে r এর মানটা দিয়ে দিয়েছে, আমাকে কি বের করতে হবে, a বের করতে হবে বাহুর কিনারার দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, মানে ঘনকাকার বাহুর দৈর্ঘ্য, তাহলে a = 2√2r। তাহলে দেখো 2√2 × 125 পিকোমিটার, এটা করলে কত আসে, 353.55 পিকোমিটার, ঠিক। তাহলে দেখো আমাদের কি বলেছে তারপরেরটাতে, ব্র্যাভিস ল্যাটিসের মোট সংখ্যা কত। আমরা জানি ব্র্যাভিস ল্যাটিস টোটাল কত, 14টা, আর তার মধ্যে 7টি হয় আদিম ব্র্যাভিস ল্যাটিস। 2 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, শর্টকি ত্রুটি আর ফ্রেঙ্কেল ত্রুটির মধ্যে পার্থক্য। দেখো শর্টকি ত্রুটি আর ফ্রেঙ্কেল ত্রুটির ডেফিনেশন আমরা জানি। শর্টকি ত্রুটিতে কি হয়, সাধারণত যে আয়নীয় কেলাসে কি করে, একটা ক্যাটায়নিক এবং তার জন্য কি একটা অ্যানায়নিক স্থানেরও সৃষ্টি হয়, মানে একটা ক্যাটায়ন তার নির্দিষ্ট মানে তোমার যে কেলাসাকার পজিশনটা ছিল সেখান থেকে বেরিয়ে যাবে, তার জন্য একটা সমসংখ্যক অ্যানায়নও বেরিয়ে যাবে, তাহলে যে ফাঁকের সৃষ্টি হবে বা যে ত্রুটির সৃষ্টি হয় সেটাকে কি বলেছিলাম, শর্টকি ত্রুটি। আর ফ্রেঙ্কেল ত্রুটিটা একটু আগেই বললাম কি হলো, সাধারণত ক্যাটায়ন তার নিজস্ব স্থান পরিত্যাগ করে আন্তঃস্থানিক অবস্থানে গিয়ে প্রবেশ করে যে ত্রুটি সৃষ্টি করবে সেটা কি করে, ফ্রেঙ্কেল ত্রুটি বলে, ঠিক। শর্টকি ত্রুটি কাদের সাধারণত হয়, তাদের ক্ষেত্রে দেখো কোঅর্ডিনেশন সংখ্যা বেশি হয়, তার মানে কোঅর্ডিনেশন সংখ্যা বেশি হলে কি কণাগুলো বেশি ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকবে, তাহলে কি হবে, ওরা কিন্তু আর আন্তঃস্থানিক পজিশনে ঢুকতে পারবে না, ঠিক। তাহলে কোঅর্ডিনেশন সংখ্যা বেশি হলে শর্টকি ত্রুটি দেখা যায়। কোঅর্ডিনেশন সংখ্যা কম হলে তাহলে কি ওদের আন্তঃস্থানিক জায়গাটার পরিমাণ অনেকটা বেশি হবে, সেখানে গিয়ে কিন্তু ঢুকতে পারে। সাধারণত ব্যাসার্ধ অনুপাত সেটা কি হয়, যেহেতু কোঅর্ডিনেশন সংখ্যা বেশি তার মানে ব্যাসার্ধ অনুপাতটাও বেশি হবে, কারণ আমরা জানি ব্যাসার্ধ অনুপাত থেকে কোঅর্ডিনেশন সংখ্যা বের করা যায়, ঠিক। তারপরে দেখো এটাই কি নিশ্চয়ই কম হবে। আবার দেখো শর্টকি ত্রুটিতে কি হয়, যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন ওই তার কেলাস থেকে বেরিয়ে যায়, তাহলে কি হবে, ঘনত্বটা কেলাসের ঘনত্ব হ্রাস পাবে, এটাতে কি হবে, নিজস্ব স্থান পরিত্যাগ করে পাশেই কোনো আন্তঃস্থানিক জায়গায় চলে যাবে, তাহলে কি অবস্থার পরিবর্তন করেছে কিন্তু ও কেলাস ছেড়ে বেরোয়নি, তাহলে কি হবে, ওর কেলাসের ঘনত্বর কিন্তু পরিবর্তন হবে না, ঠিক। তারপরে কি বলেছে দেখো, ইভিলোস্কোপিক ধ্রুবক। ইভিলোস্কোপিক ধ্রুবকটা কাকে বলা হয়, মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা কেবিকে ইভিলোস্কোপিক ধ্রুবক বলা হয়। আমরা জানি এই রাউল্টের সূত্র থেকে ডেল্টা টিবি = কেবি × এম। এবার দেখো এম মানে কি, মোলালিটি, তার মানে আমি বলতে পারি যা মানে যেই দ্রবণের মোলালিটি 1, কোন দ্রবণ নেব, কঠিন তড়িৎ অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী দ্রাবের লঘু দ্রবণ নেব, তার কি হবে, তার যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা হবে সেটাই আমাদের কি, কেবির মান না, সেটাই আমাদের ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট না, ঠিক।
দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ইথিলিন গ্লাইকলের মানে 200 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবণের হিমাঙ্ক গণনা করো। ঠিক, দেওয়া আছে কেএফ এর মান 1.86 কেলভিন কেজি পার মোল। এবার আমরা জানি হিমাঙ্কের অবনমন একটা কলিগেটিভ প্রপার্টি, এই হিমাঙ্কের অবনমন সংক্রান্ত কলিগেটিভ প্রপার্টির যে রাউল্টের সূত্র সেটা থেকে কি পাই, ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। কেএফ এর মান আমাদের দেওয়া আছে, এম ইকুয়ালস টু মোলারিটি, আর ডেল্টা টিএফটা কি, হিমাঙ্কের অবনমন। ঠিক, মোলালিটি বের করার জন্য আমাদের কি লাগবে, দেখো ইথিলিন গ্লাইকল দিয়েছে যার স্ট্রাকচার কি CH2H, এর আণবিক ভর কত হবে, তাহলে তুমি গুনলেই পারবে, কার্বন 2, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 2 করলে 62 পাবে। ঠিক, এবার দেখো 200 গ্রাম জলে কত বলেছে, 6.2 গ্রাম রয়েছে কে, ইথিলিন গ্লাইকল। তাহলে 6.2 গ্রামকে যদি মোলে কনভার্ট করি কি করব, ওর আণবিক ভর দিয়ে ভাগ করব, তাহলে 6.2 ডিভাইডেড বাই 62। ঠিক, তাহলে কত হয়ে গেল, 0.1 মোল। ঠিক, তাহলে দেখো 200 গ্রাম জলে রয়েছে 0.1 মোল, তাহলে 1 গ্রামে কত থাকবে, 1000 গ্রামে কত থাকবে, এটা করলে কত পেয়ে যাচ্ছি আমরা, 0.5 মোল। ঠিক, তাহলে এটাই আমাদের মোলালিটি। এইবার তাহলে কি আমি এই ফর্মুলাটাতে যদি বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, 0.93 আসছে, 0.93 কেলভিন। এবার দেখো আমরা জানি যে ডিগ্রি সেন্টিগ্রেডে যদি টেম্পারেচারের যে ডিফারেন্স নেবে সেটা যা হবে কেলভিন, আর কেলভিন স্কেলেও টেম্পারেচারের ডিফারেন্স যা নেবে তা একই হবে। তার মানে এই টেম্পারেচারের ডিফারেন্সটা আমি লিখতে পারি না, 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো হিমাঙ্ক আমরা নর্মাল জলে কত হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কমেছে কতটা, 0.93, তাহলে আনসার কত এসছে, -0.93। ঠিক, এটাই কি হয়ে যাবে আমাদের ওই দ্রবণটার হিমাঙ্ক। ঠিক, এবার কি নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোষ ধ্রুবক কি, কোষ ধ্রুবক কি হলো, পরিবাহিতা কোষের তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব ও তাদের প্রস্থচ্ছেদের অনুপাতকে কি বলবো, ওই কোষটার কোষ ধ্রুবক। ঠিক, তাহলে কোষ ধ্রুবকের একক কি হবে, এসআই পদ্ধতিতে মিটার ইনভার্স, আর সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার ইনভার্স। ঠিক, এবার এই কোষ ধ্রুবকের সাথে আমাদের কি আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক। ঠিক, আপেক্ষিক পরিবাহিতাটাকে সাধারণত কাপ্পা দিয়ে লেখা হয়, কাপ্পা ইকুয়ালস টু লেখা হয় ক্যাপিটাল এল ইন্টু L/A। এই L/A মানে কি, কোষ ধ্রুবক, এই ক্যাপিটাল এলটাকে কি বলা হয়, পরিবাহিতা। পরিবাহিতা সমান সমান আবার লিখতে পারি 1/r, কারণ কি পরিবাহিতা কি, রোধের অনন্যকেই পরিবাহিতা বলা হয়। ঠিক, এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ল্যামডা m0 অফ NaCl মাইনাস ল্যামডা m0 অফ NaNO3 ইকুয়ালস টু 3.63 ওহম সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, ওহম সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ঠিক, তাহলে দেখো আমাদের প্রশ্নটাতে আমরা জানি অ্যাকর্ডিং টু কোলরাস ল, এই যে এটা অসীম লঘুতায় NaCl এর এই যে আমাদের যে মোলার পরিবাহিতা পেয়েছি সেটা কি হবে, তার আয়নীয় পরিবাহিতাগুলোর সমষ্টির সমান। তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারি না λ0 অফ Na প্লাস λ0 অফ Cl মাইনাস, আবার এটার জায়গায় লিখতে পারি λ0 অফ Na প্লাস আর λ0 অফ NaNO3 মাইনাস। ঠিক, তার মানে এটাই যদি লিখতে পারি, তার মানে আলটিমেটলি Na প্লাস যদি কেটে যায়, λ0 Na প্লাস λ0 Na প্লাস, তাহলে শুধু কি পড়ে থাকে, λ0 Cl মাইনাস মাইনাস λ0 NO3। ঠিক, ইকুয়ালস টু এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবার আমাকে কি বের করতে বলেছে, λ0 অফ মানে তোমার অসীম লঘুতায় KCl এর যে মোলার পরিবাহিতা মাইনাস অসীম লঘুতায় KNO3 এর মোলার পরিবাহিতা। তাহলে এই একই রকমভাবে কোলরাসের সূত্র মেনে আমি এটাকে লিখতে পারি λ0 অফ K প্লাস আর λ0 অফ Cl মাইনাস, সেম একই রকমভাবে এটা লিখলাম। এবার দেখো এই সেম যেহেতু কমন ক্যাটায়ন রয়েছে তাহলে দুই দিক থেকে আমরা কাটাকাটি পড়ে থাকলো কি, Cl মাইনাস আর NO3। এবার দেখো 1 নম্বর সমীকরণে কি এই মানটাই তো আমাদের দেওয়া আছে, তাহলে এই জাস্ট এই মানটা পুট করে দিলে আমাদের কি হয়ে যাবে, আনসারটা বেরিয়ে যাবে। তাহলে দেখো যেটা এটার ক্ষেত্রে যেটা মান ছিল এটার ক্ষেত্রেও সেই একই মান এসছে। ঠিক আছে, অথবা 1 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোলরাসের সূত্রটা জিজ্ঞেস করেছে, তাহলে কি অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের কি হবে, সংগঠক যে ক্যাটায়ন আর অ্যানায়ন রয়েছে তাদের মোলার মোট আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান হবে। সে ধরো আমি কোনো একটা কম্পাউন্ডের মোলার আয়নীয় মানে মোলার পরিবাহিতা এটা দিয়েছি, তাহলে ওর যে মোলার আয়নীয় পরিবাহিতা হবে, ধরো আমাদের নিউ প্লাস সংখ্যক ক্যাটায়ন বেরোচ্ছে যার কি মোলার আয়নীয় পরিবাহিতা λ0 অফ প্লাস, আর নিউ মাইনাস সংখ্যক অ্যানায়ন বেরোচ্ছে যার কি মোলার আয়নীয় পরিবাহিতা কি হবে, ল্যামডা মাইনাস। তাহলে এটা কি তার কোলরাসের সূত্রের গাণিতিক রূপ। ঠিক, তারপরের কোশ্চেনটা কি বলেছে, 2 নম্বর কোশ্চেনটা বলেছে যে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে একটা কপার সালফেটের মধ্যে দিয়ে 20 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হলে ক্যাথোডে কি পরিমাণ
কপার জমা হবে। তাহলে কি আমাদের কি দিয়েছে, টাইমটা দিয়ে দিয়েছে 20 মিনিট, তার মানে 20 × 60 সেকেন্ড কনভার্ট করে নিলাম। এবার প্রবাহ মাত্রাও দিয়েছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে মোট তড়িতের পরিমাণ কি I × T, তাহলে কি I এর মানটা 0.5 আর টাইমেরটা আমরা দিয়েছি, এটার এককটা কি হয়ে যাবে, কুলাম, কি অ্যাম্পিয়ার × সেকেন্ড = কুলাম। তাহলে কি আমাদের হয়ে গেল 600 কুলাম। এবার তুমি আমায় বলো কপার সালফেটের তুল্যাঙ্ক ভর কত। কপার সালফেটের এটা যেহেতু একটা লবণের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর আমরা কি করে বের করি, ওর যে সাংকেতিক ভরটা, কারণ কি এদের ক্ষেত্রে আমরা আণবিক ভর বলতে পারি না, এদের ক্ষেত্রে কি এর সাংকেতিক ভরটা ডিভাইডেড বাই হয় ক্যাটায়নের সংখ্যা ইন্টু তার যোজ্যতা, মানে এখানে যদি এটা যদি বিয়োজিত হয় তাহলে কি Cu2+ হয় আর SO4 2- হয়, তাহলে কি ক্যাটায়নের সংখ্যা কি একটাই, অথবা এবং ক্যাটায়নের যোজ্যতা কত 2, তাহলে 1 × 2 করলে 2ই পাবো। এটা যদি সালফেট দিয়ে করো তাও আসবে, কারণ কি সালফেটেরও সংখ্যা একটা, যোজ্যতা 2, তাহলে কি হবে, তাও 2ই আসবে। এটা করলে কি পাবো, এর আমরা তুল্যাঙ্ক ভর পেয়ে গেলাম, সেটা কত 31.75। এইবার বলো, আমরা জানি যে যদি আমরা 96,500 কুলম মানে 1 ফ্যারাডে তড়িৎ পাঠাই, তাহলে কত হয়, ওই তুল্যাঙ্ক ভর পরিমাণ পদার্থ জমা হয়। তাহলে আমি 600 কুলম পাঠালে কি কতটা জমা হবে, আমি একই রকমভাবে বের করে নিলাম। ঠিক আছে, 0.1974 গ্রাম হবে ওর অ্যান্সার। বলেছে কঠিন গ্যাসের অধিশোষণের উপর চাপের প্রভাব। ঠিক, তার মানে কঠিনে গ্যাসের অধিশোষণ। ঠিক, কি বলেছে যে অধিশোষণ বনাম যদি চাপ আমি প্লট করি, এখানে এটা x/mটা মানে হলো অধিশোষণের মাত্রা। ঠিক, তুমি দেখো একটা জিনিস খেয়াল করবে, এটা 3টে রিজিয়নে আমরা দেখতে পাই। যখন নিম্নচাপ অঞ্চলে এটা কি আস্তে আস্তে উঠতে থাকে, মানে বাড়তে থাকে, মানে অধিশোষণটা চাপের সাথে সাথে বাড়তে থাকে, একটা সময় গিয়ে এটা কিন্তু স্থির হয়ে যায়। তাহলে এই রিজিয়নটাকে আমরা কি বলতে পারি, এই রিজিয়নটাকে আমরা অনেকটা স্ট্রেট লাইনের মতো দেখতে হয়। এই রিজিয়নটাতে আমি x/m = p⁴ বলতে পারি, এটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের মতো ফলো করে। আর এইটাতে এই p⁴ হয়ে যায়, p⁴ মানে কনস্ট্যান্ট। এটা দেখো, এটা কি হয়ে যায়, একটা পয়েন্টে গিয়ে এটা কিন্তু ওই আমাদের চাপের পরিবর্তন করলেও আমাদের অধিশোষণের কোনো পরিবর্তন হয় না, আর ইন বিটুইন এটা কি হয়ে যায়, একটা ফ্র্যাকশনে মান দেয়। দেখো এটাই কি বলেছিল আমাদের, ফ্রেন্ডলিক আইসোথার্ম বলেছিল, ফ্রেন্ডলিক আইসোথার্ম। দেখো এই যে এটা কেন হয়, কারণ আমাদের দেখো চাপ বাড়াতে থাকলে সাধারণত আমাদের কি চাপের প্রভাবে আমাদের কি হয়, অধিশোষণের মাত্রাটা বাড়ে। এটা ঠিক বাড়তে বাড়তে এক সময় কি হয়ে যায়, ওর পুরো তলটা যখন অধিশোষক দ্বারা কি আবৃত হয়ে যায়, তখন কি আর ফার্দার অধিশোষণ হতে পারে না, তখন কি হয়ে যায়, তখন স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যায়, তখন কি অধিশোষণ কি আর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আর কোনো পরিবর্তন হয় না। এরপরে কি অথবাতে দেখো কি বলেছে, ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণের পার্থক্য। দেখো ভৌত অধিশোষণে কি হয়, যে আকর্ষণ মানে ওদের মধ্যে অধিশোষিত যে হয়, সেখানে কি দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। আর রাসায়নিক অধিশোষণে কি হয়, অধিশোষক আর অধিশোষিত পদার্থ মধ্যে কি হয়, একটা রাসায়নিক বন্ধন তৈরি হয়। ভৌত অধিশোষণের মধ্যে স্বাতন্ত্রতার অভাব দেখা যায়, মানে যে কোনো যৌগ এসে ওই তলে অধিশোষিত হয়ে যেতে পারে, প্রোভাইডেড যে ওই ক্যাভিটির মধ্যে যেন ও ফিট বসতে পারে। ঠিক, এবার দেখো রাসায়নিক অধিশোষণে কি হয়, এটা কি সব কেমিক্যাল বন্ডিং তো সবার সাথে তৈরি হবে না, এটা অনেক বেশি স্পেসিফিক সুনির্দিষ্ট। ঠিক, তারপরে ভৌত অধিশোষণ কি হয়, পরাবর্ত প্রকৃতির হয়, যেহেতু এই অধিশোষণ কি হয় খুব আলতোভাবে, মানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের প্রভাবে যুক্ত থাকে, তার মানে এটা চাইলে কিন্তু আবার রিভার্স করে যেতে পারে রিয়াকশনটা। ঠিক, তার মানে এই অধিশোষণটা কিন্তু রিভার্স করতে পারে, তাই জন্য এটাকে কি বলে, পরাবর্ত প্রকৃতির। কিন্তু রাসায়নিক অধিশোষণটা কি হয়, অপরাবর্ত প্রকৃতির। তার মানে একবার অধিশোষিত হয়ে গেলে তারপরে বিশোষণ মানে অধিশোষণের উল্টোটা করতে গেলে আমরা দেখি কি অন্য আর একটা পদার্থ তৈরি হয়ে যায়, এই জন্য এটা কি হয়ে যাবে, অপরাবর্ত প্রকৃতির। ঠিক, তারপরে কি বলা হয়, ভৌত অধিশোষণে সাধারণত একাধিক আণবিক স্তর তৈরি হতে পারে। দেখো ভৌত অধিশোষণে অধিশোষক তলের ওপরে অধিশোষিত পদার্থ সঞ্চিত হয়ে যাওয়ার পরে, একটা লেয়ার হয়ে যাওয়ার পরে, এটা তো আবার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের প্রভাবে এর উপরে আর একটা লেয়ার তৈরি করতে পারে, তাহলে এরা একাধিক লেয়ার তৈরি করতে পারে। কিন্তু দেখো একবার ওই যে অধিশোষক তলের উপরে একবার একটা বন্ধন করার পরে ও কিন্তু ফার্দার আর সেকেন্ড টাইম আর আরেকজনকে ডিঙিয়ে মানে আরেকজনের সাথে বন্ধন কিন্তু করতে পারবে না, সুতরাং কি এটা একটা আণবিক স্তর বিশিষ্ট হবে। ঠিক, তারপরে কি দেখো বলেছে ই নাম্বার কোশ্চেনটা বলেছে যে এ বিকারকের সাপেক্ষে এটা প্রথম ক্রম বিক্রিয়ায় একটা বিক্রিয়ার হার ধ্রুবক বলে দিয়েছে 5 মিনিট। তার মানে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এটা তোমাকে হার ধ্রুবকটা বলে দিয়েছে 5 মিনিট। এবার বলে দিয়েছে কি
যে তোমার যদি 5 মোল পার লিটার এ নিয়ে আমি স্টার্ট করি, তার মানে আমি বলতে পারি A0 এর মানটা 5 মোল পার লিটার। এবার বলেছে যে কতক্ষণে এর গাঢ়ত্ব 0.05 মোল পার লিটার হবে। এর গাঢ়ত্ব মানে এখন ওর গাঢ়ত্ব কত হবে 0.05, তার মানে এর জায়গায় আমি 0.05 মোল পার লিটার লিখতে পারি। এবার দেখো প্রথম অর্ডার রিয়াকশনের বা প্রথম ক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবকের যেটা রাশিমালা ছিল সেটা কি ছিল, KT = ln A0/A। এটাকে অনেকে lnটাকে লগেও লেখে কোথাও কোথাও দেখবে, তার মানে ln থেকে লগে নিয়ে যেতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়। যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করবই, সুতরাং আমরা lnটাকে আর ফালতু লগে এনে এক্সট্রা 2.303 আমি আর বসাইনি। এবার কি বলেছে দেখো, t = আমি কি করতে পারি আবার 1/k ln A0/A। দেখো আমার কাছে kটা নন, A0টা নন, এটা নন, তাহলে কি হবে, আমি কি এই মানটা যদি বসিয়ে দিই তাহলে এখান থেকেই আমি কি t এর মানটা বের করে নিতে পারবো না, 0.921 মিনিট, বা অনেকে বলতে পারে যে অ্যাপ্রক্সিমেটলি 1 মিনিটের মতো। ঠিক, তারপরের প্রশ্নটা দেখো কি বলেছে যে 3-এর A নাম্বার ক্রম ও আণবিকতার পার্থক্য। দেখো ক্রম সাধারণত কাকে বলে, ক্রমটা কি ওদের হার সমীকরণে যে বিক্রিয়ক রাশিগুলোর যে ঘাত রয়েছে তাদের সমষ্টির মানে ওই ঘাতগুলোর সমষ্টিকে কি বলে, ক্রম বলে। কিন্তু আণবিকতা কাকে বলে, আণবিকতা কি বলে, কোনো একটা মৌলিক বিক্রিয়ায় সর্বনিম্ন যত সংখ্যক কণা, মানে কি সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, মুক্তমূলক হতে পারে, আয়ন হতে পারে, যেটা লাগে সেটাকে কি বলবো, তার আণবিকতা বলে। ঠিক, এটা কি একটা পরীক্ষালব্ধ রাশি, হার সমীকরণ থেকে পাওয়া যায়, এটা কি একটা তাত্ত্বিক রাশি, ঠিক থিওরিটিক্যাল রাশি। দেখো এই যে ক্রমের মানটা কি হতে পারে, যেহেতু পরীক্ষালব্ধ রাশি, এটা 0 হতে পারে, 1 হতে পারে, মাইনাসে হতে পারে, ভগ্নাংশও হতে পারে। কিন্তু আণবিকতা কি, সবসময় কি একটা ধনাত্মক সংখ্যা হবে এবং এটা কোনো ভগ্নাংশ হবে না। ঠিক, তাহলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আবার 3-এর বেশি কিন্তু খুব রেয়ার, এটাও কিন্তু আমাদের জানা দরকার। 3-এর বেশি আণবিকতা কিন্তু আমরা সাধারণত দেখতে পাই না। ঠিক, তারপরে দেখো ক্রম একটা অনেক বড় রিয়াকশনের ক্ষেত্রে বা একাধিক স্টেপে ঘটা রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি সামগ্রিক ক্রম বের করতে পারি। কিন্তু দেখো আণবিকতা কিন্তু সামগ্রিক আণবিকতা বলে কোনো কিছু হয় না, আমাদের কি হয়, একটা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেই আণবিকতা বের করা সম্ভব হয়। ঠিক, তারপরে দেখো কি বলেছে, এর এই 2 নম্বর কোশ্চেনটা তোমাকে বলেছে যে 99% কমপ্লিট 99.9% কমপ্লিট হতে যে সময় লাগে তার সাথে টি হাফের কি সম্পর্ক। ঠিক তাই তো, এবার আমাকে এই জন্য আমরা কি বের করতে পারি, দেখো না এটাই আমাকে দেখাতে বলেছে যে এটা 10 গুণ হবে, আর অর্ধায়ুর সাথে এটা 10 গুণ, তাহলে আমরা জানি টি হাফ = 0.693/k। ঠিক, আবার এটাও জানি যে একটু আগেই দেখলাম KT = ln A0/A। এবার দেখো তার মানে কি KT = ln A0/A, তাহলে T = 1/k ln A0/A। এবার ফর 99.9% আমরা লিখতে পারি A0 = 100%, তাহলে এ কতটা বাকি রয়েছে, 100 - 99, 99.9% তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে কত, এত 0.1, তাহলে আমি A0-এর জায়গায় 100 লিখে দিই আর এর জায়গায় 0.1, তাহলে এটা উপরে চলে গেলে ln 1000, তাহলে এটা করলে দেখো আসে 6.909, ঠিক, বাই কে। এবার দেখো তাহলে এবার আমরা জানি T99, মানে এটা একটা মান পেলাম আর এটা একটা মান পেলাম, এদের দুজনকে ডিভাইড করলাম, তাহলে কি পাই, দেখো অলমোস্ট 10 পাচ্ছি, তার মানে T99.9% = 10 × T হাফ। ঠিক, তাহলে প্রমাণিত হয়ে গেল। এবার কি বলেছে, একটা ছদ্ম একক্রম আণবিক বিক্রিয়ার উদাহরণ দাও। সাধারণত দেখো ছদ্ম এক ক্রম আণবিক বিক্রিয়া কাকে বলে, সাধারণত ধরো কোনো একটা বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক ইনভলভড রয়েছে ওর, কিন্তু আমাদের ওই বিক্রিয়াটা শুধুমাত্র একটা বিক্রিয়ার গাঢ়ত্বের ওপরেই নির্ভর করছে, এই ধরনের বিক্রিয়াকে কি বলবো আমরা, ছদ্ম একক্রম বিক্রিয়া। কারণ কি এদের ছদ্ম একক্রম বলা হয়, কারণ কি দেখো তুমি যদি বলো যে যেহেতু এটা আম্লিক মাধ্যমে সুক্রোজের আদ্র বিশ্লেষণ হচ্ছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যাচ্ছে, এবার দেখো তাহলে ওর রেটটা কি হওয়ার কথা, রেট কনস্ট্যান্ট কে, যেহেতু এই H+টা কি একটা আমাদের কি হিসেবে কাজ করছে, অনুঘটক হিসেবে কাজ করছে, এই জন্য এর মধ্যে ধরিনি, এটা অনুঘটকের মানে তোমার যেটা আমাদের কনস্ট্যান্ট তার মধ্যে ধরে নিয়েছি, তাহলে আমাদের শুধু কি রয়েছে, এইটা
আর এটার গাঢ়ত্ব। কিন্তু এবার দেখো এই H2O এর গাঢ়ত্ব আমরা বাল্ক অ্যামাউন্টে নিই, মানে প্রচুর পরিমাণে নিই। একটা 5 লিটারের রেসপেক্টে 5 ml এর পরিবর্তন যেমন নগণ্য, সেরকম ওই বাল্ক অ্যামাউন্টের রেসপেক্টে আমরা H2O এর যে পরিবর্তন এখানে দেখব সেটাও নগণ্য দেখব। তাই জন্য এর যে গাঢ়ত্বর পরিবর্তন সেটা আমরা ধরতে পারি না, এটা এই কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে আমরা নতুন একটা কনস্ট্যান্ট পেয়ে যাই। তাহলে আমরা কি দেখব, শুধুমাত্র এর হারটা কি একটা গাঢ়ত্বর এক ঘাতের উপরেই নির্ভর করছে। তাহলে এটা কি, এটা আসলে এক ক্রম বিক্রিয়া হয়ে গেল, কিন্তু আদতে কি ছিল, এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে এই জন্য এই বিক্রিয়াটাকে কি বলা হয়, ছদ্ম একক্রম বিক্রিয়া। ঠিক, তারপরে দেখো কি বলেছে, অথবা 1 নম্বর কোশ্চেনটা, যে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পন্ন হয় না। দেখো আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে A = A0 - KT। ঠিক, এবার দেখো যখন রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাবে, তার মানে কি এ কতটা পড়ে রয়েছে, 0, কমপ্লিট যদি হয়ে যায়। ঠিক, তার মানে এই সময়টা দেখো দুটো রাশির গুণফল 0 কখন হবে, যদি কি ইন্ডিভিজুয়ালি দুটো 0 হয়, অথবা কোনো একটাকে তো মিনিমাম 0 হতে হবে। তাহলে যেহেতু A0 যেটা আমি নিয়ে স্টার্ট করেছি সেটা কি কোনো সময় 0 হতে পারে না, তার মানে আমাকে E⁻ KT-টাকেই 0 হতেই হবে। তার মানে কি মানে E⁻KT কখন 0 হবে, যখন শুধুমাত্র T = হবে। তার মানে দেখো আমাদের কি টি কমপ্লিশন বা কমপ্লিট হওয়ার জন্য কতটা সময় লাগবে, আমাদের ইনফাইনাইট সময়, বা আমাদের বিক্রিয়াটা কখনোই সম্পূর্ণ হবে না। দেখো অথবা 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটা ভগ্নাংশ বিক্রিয়ার উদাহরণ দাও। এই অ্যাসিটালডিহাইডের বিয়োজনে এটা কিন্তু একটা ভগ্নাংশ বিক্রিয়ার উদাহরণ। দেখো রেট ইকুয়েশনটা আমাদের দেওয়া রয়েছে। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে একটা বিক্রিয়ার উষ্ণতা 27°C থেকে 37° বৃদ্ধি করা হলো, বিক্রিয়ার হার বলে দিয়েছে দ্বিগুণ। তার মানে আমি বলতে পারি না যে 37° টেম্পারেচারটার যেটা হার ছিল সেটা 27-এর দ্বিগুণ। তার মানে আমি এটা K2/K1, 37-এরটাকে K2 বলি আর 27-এরটাকে K1 বলি, কাকে, ওদের হার ধ্রুবকগুলোকে। তাহলে আমি কি এটা 2 লিখতে পারি। আবার দেখো T1 আর T2, তার মানে আমাদের কত হয়ে গেল, যে 273 + 27 আর 273 + 37, তার মানে 300 আর 310 কেলভিন। এবার আমরা জানি আরহেনিয়াসের ইকুয়েশন থেকে যেটা পাই, একটা ইকুয়েশন পাই যেটার সাথে কি দুটো টেম্পারেচারে আমাদের কি রেট কনস্ট্যান্টের সাথে তার টেম্পারেচারের যে সম্পর্কটা যেটা পাই, log K2/K1 = EA/2.303 R 1/T1 - 1/T2। ঠিক, দেখো এই যে আমাদের K2/K1 এর জায়গায় 2 লিখতে পারি, ই এর মানটা আমাদের আননোন। দেখো আর এর মান আমরা জানি 8.314 জুল কেলভিন পার মোল। তুমি যদি ক্যালোরিতে বসাও আনসারও তোমার ক্যালোরিতেই আসবে। দেখো টেম্পারেচারটা কি বসাবে, T1টা 300, T2টা 310, এখানে ক্যালকুলেট করে এটা তোমার আননোন। তাহলে এটা কত চলে আসলো, 53.604 কিলোজুল। হ্যাঁ, তোমাদের আসতে পারে 53,604 জুল আসতে পারে, আমি কিলো জুলে করেছি বলে 53.604 এসছে। ঠিক, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো বি নম্বর কোয়েশ্চেনের 1 নম্বরটা কি বলেছে, NCl3 আর্দ্র বিশ্লেষিত হলেও আমাদের কি NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না, কারণ দেখো NF3 আর্দ্র বিশ্লেষণ করার জন্য কি করতে হবে, যে জলকে রিয়াকশন করতে হবে। এবার দেখো নাইট্রোজেনেরও ডি কক্ষক নেই, আর ফ্লুরিনেরও ডি কক্ষক নেই যে এই অক্সিজেনটাকে লোন পেয়ারটাকে নিতে পারবে। তার মানে কি এই জল গিয়ে NF3 না নাইট্রোজেন না ফ্লুরিন কারোর উপরে অ্যাটাক করতে পারবে না। ঠিক, তাহলে এটা আর্দ্র বিশ্লেষিত হবে না। কিন্তু দেখো NCl3-তে নাইট্রোজেনের নেই, কিন্তু ক্লোরিনের তো আছে, 3D কক্ষক আছে, ওই জন্য ওর ভ্যাকেন্ট ডিতে গিয়ে কি অক্সিজেনের লোন পেয়ারটা অ্যাটাক করবে। তাহলে এরকম করে একটা যৌগ তৈরি করবে, অন্তর্বর্তী যৌগ, পরের স্টেপে এটা নিয়ে নেবে, এটা খুলে আসবে, দেখো HOCl তৈরি হয়ে গেলো, একটা হাইড্রোজেন মানে একটা ক্লোরিন একটা হাইড্রোজেন দ্বারা রিপ্লেস হলো, এরকম করে বাকি দুটো ক্লোরিনও হবে। তাহলে কি পেয়ে যাবো আমরা, NH3 আর আরও 2 অণু HOCl পেয়ে যাবো। ঠিক, তাহলে এই কারণেই কি NF3 হবে না আর NCl3 আর্দ্র বিশ্লেষিত হবে। এরপরে কি প্রশ্ন বলেছে, দেখো SO2-র বিরঞ্জন মানে স্থায়ী নয় কেন। দেখো SO2, তাহলে তোমাকে জানতে হবে যে SO2-র বিরঞ্জনটা করে কি করে। SO2 জলের সাথে বিক্রিয়া করে কি জায়মান হাইড্রোজেন তৈরি করে, এই জায়মান হাইড্রোজেন বিজারণ প্রক্রিয়ায় বিরঞ্জন করে। বিজারণ প্রক্রিয়ায় মনে রাখতে হবে, বিজারণ প্রক্রিয়ায় যে বিরঞ্জিত করবে এই পদার্থটা কি মানে বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের প্রেজেন্সে ওটা আবার জারিত হয়ে কি আবার কালার কম্পাউন্ডে চলে আসতে পারে। ঠিক, কিন্তু এই প্রসঙ্গে মনে রাখা দরকার, তুমি যদি ক্লোরিন দ্বারা বিজারণ করতে, ক্লোরিনে কি হয়, এখানটায় জায়মান অক্সিজেন বের হয়, তাহলে ওটা কিভাবে বিরঞ্জন করতো, ওটা জারণ দ্বারা মানে বিরঞ্জন করতো, সেক্ষেত্রে কিন্তু ওটা স্থায়ী হতো। এই প্রশ্নটাও খুব আসে। ঠিক, তারপরে দেখো তারপরে প্রশ্নটা কি বলেছে, যে ক্লোরিনের সাথে
এনএইচ মানে গাঢ় ও উত্তপ্ত NaOH এর বিক্রিয়া। দেখো এক্ষেত্রে মনে রাখতে হবে দুই ধরনের বিক্রিয়া ছিল, একটা গাঢ় উত্তপ্ত, একটা শীতল ও লঘু। একটা গাঢ় উত্তপ্ত NaOH এর সাথে যদি বিক্রিয়া করো তাহলে কি সোডিয়াম ক্লোরাইড তো আছে, আর সোডিয়াম ক্লোরেট তৈরি হবে, NaClO3 তৈরি হবে, সোডিয়াম ক্লোরেট, ঠিক, প্লাস জল। আর এই বিক্রিয়াটাই তুমি যদি ঠান্ডা আর লঘু NaOH এর সাথে করতে, এই সব সেম থাকতো, কিন্তু এখানে ক্লোরেট না হয়ে হাইপোক্লোরাইট হয়ে যেত, NaOCl হয়ে যেত, NaOCl হয়ে যেত, ঠিক, হাইপোক্লোরাইট হয়ে যেত। এটা কি থাকলে, এটা কি থাকলে, এটা যদি আমাদের শীতল থাকতো, শীতল ও লঘু থাকতো, ঠিক। তারপরের প্রশ্নটা কি বলেছে দেখো, তারপরের প্রশ্নটা বলেছে যে অথবা 1 নম্বর জেনান টেট্রাফ্লোরাইড XeF4 এর গঠনাকৃতি লেখো। সাধারণত যে কোনো গঠনাকৃতি বললে এটা আমাদের 11-এ শেখা জিনিস, কি করে বের করতে হয়, ও সেন্ট্রাল অ্যাটম মানে আমাদের বের করতে হয় আগে প্রথমে কেন্দ্রীয় পরমাণু কোনটি। দেখো সাধারণত কেন্দ্রীয় পরমাণু কোনটা হয়, যার সংখ্যা কম থাকে সে হয়। এবার যদি কারোর দুটো এমন থাকে যে যার সংখ্যা খুবই মানে যার সংখ্যা দুটোই 1 আর 1, তখন কি দেখতে হয়, যার সাইজ বড়। এখানে আমাদের দেখো সেই কেসটা দরকারই নেই, শুধু যার সংখ্যা কম, এর সংখ্যা কম, তাহলে এর বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন, এটা আমাদের কেন্দ্রীয় ধাতু পরমাণু, কটা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। আর এটা কি যারা সিঙ্গেল বন্ড করে তাদের জন্য কন্ট্রিবিউশন অলওয়েজ 1 হয়, তাহলে 4 × 1 তার মানে 4, তার মানে কত হয়ে গেলো 12, 12/2 করলে আমরা কি পাবো, ও স্টেরিক নাম্বার। তাহলে দেখো এই স্টেরিক নাম্বার থেকে 6 দিয়ে কি হয়, অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়। অক্টাহেড্রালের মধ্যে দেখো 4টে বন্ড করবে, আর বাকি দুটোতে লোন পেয়ার রেখে দিই, তাহলে কি ওদের স্ট্রাকচারটা হয়ে যাবে, মানে মানে তোমার স্ট্রাকচারটা ছিল অক্টাহেড্রাল, কিন্তু এখন ওদের মানে তোমার শেপটা কীরকম হয়ে যাবে, স্কোয়ার প্ল্যানার শেপ হয়ে যাবে, দেখো, বা সমতলিক বর্গাকার শেপ হয়ে যাবে, মানে গঠনাকৃতিটা কি হয়ে যাবে, সমতলিক বর্গাকার, ঠিক। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, 2 নম্বরটা প্রশ্নটা বলেছে যে SF6 আর্দ্র বিশ্লেষণ হয় না কিন্তু TeF6 হয়। একটু আগে আমরা পড়েছিলাম NF3 আর NCl3 এর ব্যাপারটা, এখানেও খানিকটা একই রকম। দেখো সালফার আর ফ্লুরিনের মধ্যে, দেখো সালফার আর ফ্লুরিনের মধ্যে আর Te আর F6 এর মধ্যে চেঞ্জেসটা কি হয়েছে, সালফার আর টেলেনিয়াম, এরা দেখো একই গ্রুপভুক্ত, অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম। দেখো সালফার থেকে টেলুরিয়ামে গেলে মানে সাইজটা বাড়ছে, তাহলে যেহেতু সাইজটা বাড়ছে তাহলে অক্সিজেন পাবে কি, জায়গা পাবে ওইখানে অ্যাটাক করার, কিন্তু সালফারে সেই জায়গাটা পাবে না, সেই জন্য কি এটা আর্দ্র বিশ্লেষিত হবে না, এটা আর্দ্র বিশ্লেষিত হবে, তাই জন্য এটা আর্দ্র বিশ্লেষিত হয়ে এইটা তৈরি করবে প্লাস HF তৈরি করবে, ঠিক। তারপরে কি বলেছে দেখো, একটা ছদ্ম হ্যালোজেনের নাম লেখো। সাধারণত একটা ছদ্ম হ্যালোজেন সায়ানাইড। দেখো ছদ্ম মানে হ্যালোজেন কেন বলে, কারণ ছদ্ম হ্যালোজেন তারাই যারা কি পলিঅ্যাটমিক, মানে একাধিক পরমাণু থাকবে, এবং এটা কি বেশিরভাগ রিয়াকশন বলো, বেশিরভাগ গঠনাকৃতি বলো, সবই কি করবে, হ্যালোজেনের মতো করবে, ঠিক, তাদের বলা হয় ছদ্ম হ্যালোজেন। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তোমাদের কোনো ক্লাস রিগার্ডিং ডাউট বা কোয়েশ্চেন পেপার রিগার্ডিং কোনো ডাউট থাকলেও কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে সেটি কভার করব।